আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 2 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অবশেষে 3 সদস্যের কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কড়া ব্যবস্থা নিল গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চিকিৎসক, নার্স সহ মোট 7 জন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসক অনুপমা ডেকাকে ও সহযোগী অধ্যাপক ডক্টর দীপাঙ্কর হাজারিকাকে সাসপেন্ড করা হয়েছে। নার্স ইনচার্জ গোমতী দেবী, স্টাফ নার্স চন্দনা নাথ, আইসিইউ টেকনিশিয়ান ঈশানজ্যোতি তালুকদারকেও সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে ঘটনার দিন দায়িত্বে থাকা 2 অভিযুক্ত চিকিৎসককে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ডক্টর ঋষিকেশ ঠাকুরিয়া এবং ডক্টর পূজা শইকিয়াকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। 2 জন চিকিৎসকই কর্তব্যে গাফিলতি করেছিলেন। ঘটনাটির তদন্তকে ভিন্ন মুখে পরিচালনা করার চেষ্টা করেছিলেন ডক্টর ঋষিকেশ ঠাকুরিয়া এবং ডক্টর পূজা শইকিয়া। হাইলাকান্দি জেলায় একজনও বাংলাদেশি মিয়া নেই। জেলার ইসলাম ধর্মাবলম্বী সবাই ভারতীয় নাগরিক। বরাক সফরের সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক থেকেও বাংলাদেশি মিয়াদের উচ্ছেদের প্রসঙ্গে যে কথা বলেছেন, তারই রেশ ধরে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর প্রত্যয়ের সঙ্গে বলেন, বাংলাদেশি মিয়া একজনও নেই। যদি ভারতীয়দের উচ্ছেদ করতে হয় তবে আগে তাদের পুনর্বাসন সহ ক্ষতিপূরণ দিতে হবে। তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত ব্যক্ত করে বলেন, আমিও চাই বাংলাদেশি মিয়াদের উচ্ছেদ করা হোক, তবে ভারতীয়দের নয়। বিধায়ক সুজাম নিজের বিধানসভা আসনের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, অসম মিজোরাম সীমান্ত পর্যন্ত হচ্ছে কাটলিচড়া বিধানসভা আসন। আন্তঃরাজ্য সীমান্ত সম্পর্কে মুখ্যমন্ত্রী যথেষ্ট অবগত আছেন। কংগ্রেস সরকারের সময় মিজোরাম হাইলাকান্দি জেলার আন্তঃরাজ্য সীমান্তের অন্তত 10,000 হেক্টর বনাঞ্চলের মাটি জবরদখল করে নিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শপথ গ্রহণ করার পরও আন্তঃরাজ্য সীমান্তে মিজো দুষ্কৃতিকারীদের জবরদখল শুরু হয়েছিল। সীমান্তের অসম পুলিশের 5 জন জওয়ানের মর্মান্তিক জীবনহানির ঘটনাও ঘটেছে। মণিপুরে শেষবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা পড়েছিল 2022 সালের 22 ফেব্রুয়ারি। তারপর 2023 সালের মে মাসে রাজ্য জুড়ে দাউ দাউ করে জ্বলে উঠে জাতিগত দাঙ্গার আগুন। প্রাণ যায় শতাধিক মানুষের, হাজার হাজার পরিবার হারায় ঘরবাড়ি। 2 বছর পেরিয়েও অশান্তির ছায়া কাটেনি উত্তর পূর্বের এই রাজ্য থেকে। এই সময়ে বিদেশ সফর কিংবা ইউক্রেন রাশিয়ার মধ্যে শান্তি স্থাপনের প্রচেষ্টা সবেতেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে, কিন্তু মণিপুরে যাওয়ার সময় বের করতে পারেননি তিনি। এই অভিযোগ তুলেছে বিরোধীরা বারবার। লোকসভা অধিবেশন থেকে শুরু করে সাংবাদিক সম্মেলন, প্রতিবারই এই প্রশ্নে বিদ্ধ হতে হয়েছে মোদীকে। অবশেষে সূত্রের দাবি, আগামী মাসে মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের ধারণা, বিরোধীদের ক্রমবর্ধমান চাপই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে আবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল পাটনায় শেষ হলো ইন্ডিয়া জোটের ভোট অধিকারের যাত্রা। সেখানেই বিজেপিকে তুপ দেগে রাহুল বলেন, যা আসছে সেটা পরমাণু বোমার থেকেও ভয়ঙ্কর। এটা হাইড্রোজেন বোমা। খুব শীঘ্রই ভোট চুরির সত্যটা সামনে আসবে। রাহুলের কথায় বিজেপি ও নির্বাচন কমিশন মিলে পরিকল্পিতভাবে ভোটার তালিকায় জালিয়াতি করেছে। কখনো আসল ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, আবার কোথাও নকল অথবা মৃত ভোটার যোগ হয়েছে। তিনি আরও দাবি করেন, আমি যে ভোট চোর গদি চোর স্লোগান তুলেছি, আজ সেটা চীন থেকে আমেরিকা পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। একই সঙ্গে রাহুল এও দাবি করেন, নতুন যে তথ্য সামনে তিনি আনবেন সেটা দেখার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর মুখ দেখানোর জায়গাও থাকবে না। অন্যদিকে বিজেপি পাল্টা আক্রমণ করেছে কংগ্রেসকে। পাটনা সাহিবের সাংসদ রবিশঙ্কর প্রসাদ বড় প্রশ্ন তুলেন, এত বড় বড় কথা বলছেন, কিন্তু নির্বাচন কমিশন যে হলফনামা চেয়েছিল সেটা দিচ্ছেন না কেন? সত্যি যদি তথ্য থাকে তবে আদালতের ভয় কিসের? তিনি রাহুলকে দায়িত্ব জ্ঞানহীন আচরণের অভিযোগও তুলেন। কংগ্রেস অবশ্য স্পষ্ট জানিয়েছে, ভোট কারচুপির প্রমাণ করার মতো তথ্য তাদের হাতে রয়েছে। বিশেষত বেঙ্গালুরু সেন্ট্রাল এবং বিহারের একাধিক কেন্দ্রে ভোটার তালিকা নিয়ে অনিয়মের দিকেই তারা আঙ্গুল তুলেছে।
যদিও হাইড্রোজেন বোমার মতো চমকপ্রদ দাবি করলেও কংগ্রেস এখনই বিস্তারিত কিছু প্রকাশ করেনি। বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল অথবা বিটিসি বুটে প্রতিযোগিতা নাটকীয় মোড় নিয়েছে। 3 জন নেতার আগমন ঘটেছে 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতায়। বর্তমান প্রধান নির্বাহী সদস্য প্রমোদ বড়ো, তার পূর্বসূরি হাগ্রামা মহিলারি এবং বর্তমান নির্বাহী সদস্য রঞ্জিত বসুমাতারি সবাই 2টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রমোদ বড়ো শাসক ইউনাইটেড পিপলস লিবারেশন পার্টির নেতৃত্ব দিচ্ছেন। গয়বাড়ি এবং দুতমা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের প্রধান হাগ্রামা মহিলারি দেরগাঁও এবং চিরাং 2-এ লড়াই করছেন। 2টি নির্বাচনী এলাকা উচ্চ প্রোফাইল লড়াইয়ের সাক্ষী হতে চলেছে, যেখানে মহিলারি তার প্রাক্তন উপদেষ্টা কাম্পা বরগয়ারির মুখোমুখি হবেন। রঞ্জিত বসুমাতারি আরেকজন সিনিয়র ইউপিপিএল নেতা এবং বিটিসিতে নির্বাহী সদস্য। বাউকুংরি এবং নিচিমা উভয় কেন্দ্র থেকেই মনোনয়ন জমা দিয়েছেন। কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচিতে নেমে অতি উৎসাহের ফলে অঘটন ঘটাল বিজেপি। রাহুল গান্ধীর কুশপুতলের সঙ্গে পুড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মায়ের ছবি। এই বিষয়টি নিয়ে তোলপাড় লেগেছে সর্বত্র। অস্বস্তিতে পড়েছে নলবাড়ি জেলা বিজেপি। জানা গেছে গোটা রাজ্যের সঙ্গে নলবাড়িতেও কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি আয়োজন করেন বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে কংগ্রেস এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা হচ্ছে সর্বত্র। এর সঙ্গে সঙ্গতি রেখে নলবাড়িতেও প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে ঘটল অঘটন। রাহুল গান্ধীর কুশপুতলের সঙ্গে পুড়িয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মায়ের ছবি। সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে চারিদিকে। অনেকেই বিজেপি কর্মীদের অতি উৎসাহী হওয়ার বিষয়টিকে দায়ী করেছেন। উল্লেখ্য, বিহারে এক কংগ্রেস কর্মী হঠাৎ করেই নরেন্দ্র মোদীর মাকে নিয়ে অশালীন মন্তব্য করে বসেন। এতে গোটা দেশ জুড়ে তুমুল বিতর্ক দেখা দেয়। অসমেও এর প্রতিবাদ ঢেউ আছড়ে পড়ে। রাজীব ভবন ঘেরাও করেছে বিজেপি। অসম বিজেপির প্রতিবাদী কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে গতকাল নলবাড়িতেও কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদে নামে গেরুয়া শিবির। কিন্তু রীতিমতো অঘটন ঘটিয়ে বিতর্ক সৃষ্টি করলেন বিজেপি কর্মীরা। এতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এবার শেষ খবর। বরাক উপত্যকার নগর শাসনের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। শিলচর পুর বোর্ড আনুষ্ঠানিকভাবে শিলচর পুর নিগমে উন্নীত হয়েছে, যা নগর উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। গত 28 নভেম্বর অসম সরকারের গেজেট বিজ্ঞপ্তি অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, যা আজ অর্থাৎ 2 সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। এই উন্নীতকরণের ফলে শিলচরের প্রশাসনিক সীমানা বিস্তৃত হচ্ছে এবং নতুন করে বহু এলাকা পুর নিগমের আওতায় অন্তর্ভুক্ত হচ্ছে। এর ফলে শিলচরের নাগরিক জীবনে এক বড় পরিবর্তন আসবে। নগর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধার সম্প্রসারণ এবং সুনিয়ন্ত্রিত নগর পরিকল্পনা এখন থেকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে। পুর নিগমে উন্নীত হওয়ার মাধ্যমে শিলচর এখন এমন এক কাঠামোর অধীনে এসেছে, যা বৃহত্তর নগর চাহিদা মেটাতে সক্ষম হবে। বাড়ছে জনসংখ্যা, প্রসারিত হচ্ছে বাণিজ্যিক কর্মকাণ্ড। সব মিলিয়ে শিলচরকে একটি আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিলচর পুর নিগম কমিশনার সৃষ্টি সিং এক সরকারি বিজ্ঞপ্তি মারফত জানিয়েছেন, আগামী দিনে জমি ক্রয় বিক্রয়, নির্মাণ অনুমতি এবং ভবন সংক্রান্ত সব ধরনের অনুমোদন কেবল পুর নিগমের আয়ুক্তের কার্যালয় থেকেই প্রদান করা হবে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।